Hi, dear learners and viewers, how are you all? I am hopeful all of you are fine. Alhamdulillah, I am also fine. Dear learners and viewers, today I came here to share with you a new class. It is active to passive. Dear learners and viewers, look at the board. শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা একটি বাক্যটি যদি নাবোধক হয় কিংবা প্রশ্নবোধক হয় তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে লিখেছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যেমন একটি বাক্যটি যদি নাবোধক হয় তাহলে প্যাসিভ করার সময় আমি সংক্ষেপে এ বি লিখছি, এটা হলো অক্সিলারি ভার্ব, এরপরে নট ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি বাক্যটি যদি নাবোধক হয় তাহলে নিয়ম অনুসারে প্যাসিভ করার সময় নিয়ম অনুসারে আমরা যে অক্সিলারি ভার্ব ব্যবহার করি এই অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হবে, আর বাকি সব পূর্বের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ পূর্বে যেসব নিয়ম আমরা ব্যবহার করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ নিয়ম ঠিক থাকবে। এই ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব যেটা আমরা ব্যবহার করবো টেন্স অনুযায়ী ওইটার পরে নট ব্যবহার করতে হবে। হ্যাঁ, বাক্যটি আরেকটা আমি নিয়ম লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা একটি বাক্যটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নবোধক হয় তাহলে প্যাসিভ করার সময় নিয়ম অনুযায়ী যে অক্সিলারি ভার্ব বসাতে হয়, আবার বলছি একটি বাক্যটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নবোধক হয় তাহলে প্যাসিভ করার সময় নিয়ম অনুযায়ী আমরা যে অক্সিলারি ভার্ব বসাই ওই অক্সিলারি ভার্বটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পূর্বে আমাদের বসাই দিলে আমাদের বাক্যটি প্রশ্নবোধক হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। আর এক্ষেত্রে আমি একটা নোট দিয়েছি, এখানে প্যাসিভ করার সময় ডু ডাজ ডিড উঠে যাবে। অর্থাৎ ডু ডাজ ডিড উঠে যাবে এই জন্য যে আমরা এর পরিবর্তে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাবো, হিসেবে এগুলো আর থাকবে না। ঠিক আছে, আমরা প্র্যাকটিস একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা। আমি শুধু দুটি এক্সাম্পল লিখেছি, একটা নাবোধক বাক্যের এক্সাম্পল আর একটা প্রশ্নবোধক বাক্যের এক্সাম্পল। তোমরা আরো বেশ করে বই থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখি আমরা। আমার প্রথম বাক্যটা ছিল এরকম, আই ডু নট টেক টি। এই বাক্যটাকে প্যাসিভ ব্র্যাকেটে প্যাসিভ দেওয়া আছে, মানে আমাদেরকে প্যাসিভ করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা বাক্যটা হাবোধক না নাবোধক? নাবোধক, ভেরি গুড। আমরা ডু নট থাকার কারণে আমরা অ্যাসার্টিভ থেকে যখন আমরা নেগেটিভ করেছিলাম তখন বাক্য হাবোধক কীভাবে নাবোধক কীভাবে এটা আমি বিস্তারিত বলেছি, কীভাবে তোমরা হাবোধক চিনবে, কীভাবে তোমরা নাবোধক চিনবে। আমার ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে বাক্যটা হাবোধক না নাবোধক। সেক্ষেত্রে বন্ধুরা আই ডু নট টেক টি, বাক্যটা হাবোধক না নাবোধক? নাবোধক। কি বললাম? ডু নট আছে, এখন আমাদেরকে প্যাসিভ করতে হবে। আমরা ধরবো ডু নটটা আমাদের নাই, তাহলে আমার সাবজেক্ট হলো আই, ভার্ব হলো টেক, টি হলো আমার অবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট আছে টি, আমি টি আই নিয়ে বসে দিলাম। তারপর বাক্যটা যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না। আমরা আগে বলছিলাম যে অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাই, শুড, এগুলো আমি দিয়ে আসছিলাম। আমি প্রশ্ন করতে পারবো স্যার ডু তো এখানে একটা অক্সিলারি ভার্ব। আমি এই জন্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ডু ডাজ ডিডটাকে অক্সিলারি ভার্ব হিসেবে লিখি নাই, কারণ নাবোধক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে ডু ডাজ থাকবে, এটাকে আমরা তুলে দিতে হবে। ঠিক আছে, ডু ডাজ তাহলে আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ডিড তাহলে আমরা বলবো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আমরা একটা অক্সিলারি ভার্ব যেহেতু পাইতেছি, আর ডু ডাজ ডিডটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কাউন্ট করব না। তাহলে দেখি আমরা শিখে দেবো টি আমরা বসাই দিলাম, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব কি বসে? এম, ইজ, আর। ভেরি গুড। তাহলে টির সাথে কি বলবে? ইজ বলবে। যেহেতু বাক্যটা নাবোধক, নট আছে বাক্যটিতে, আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিতে হবে। আমরা নট বসিয়ে দিলাম। তারপরে ছিল আমাদের কি 3 নাম্বার ছিল আমাদের যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলে তা বসাতে হবে। অ্যাডভার্ব তো আমার নাই, অ্যাডভার্ব আমার বসাতে হবে। 4 নাম্বার আমার ছিল কি ভার্ব 3 বসাতে হবে, যে টেক, টুক, টেকেন, আমরা টেকেন বসাই দিলাম। 5 নাম্বার ছিল কি আমাদের অতিরিক্ত তাহলে বসাতে হবে। 3 পরে আমরা জানি অবজেক্টের পরে অবজেক্ট অতিরিক্ত থাকে, অতিরিক্ত নাই, সুতরাং অতিরিক্ত কাজ আমাদের শেষ। 6 নাম্বার ছিল আমাদেরকে একটা উপযুক্ত প্রিপজিশন বসাতে হবে। উপযুক্ত প্রিপজিশন আমি বললাম সবসময় বাই বসাতে হবে। দেখো আমি বাই বসিয়ে দিয়েছি। তারপরে ছিল 7 নম্বরে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে করতে হবে। সাবজেক্ট আমার কি আছে? আই আছে, আইটা মি হয়ে যাবে। তারপর ছিল 8 নম্বর অতিরিক্ত তাহলে তা বসাতে হবে, কিন্তু অতিরিক্ত আমার নাই, অতিরিক্ত চিন্তা আমার করতে হবে না। অতিরিক্তটা আমি আগে বলছিলাম দুইটা জায়গাতে প্লেস করা যায়। সেটা দিয়ে বন্ধুরা আশা করি নাবোধকে আসলে এখন তোমরা এটা সম্পন্ন করতে পারবে। 2 নম্বর এক্সাম্পল দেখো আমার আছে, ডাজ শি মেক টি। দেখো এখানে আমার প্রশ্ন কোয়েশ্চেন মার্ক আছে। যদি একটি ভয়েসটা যদি প্রশ্নবোধক থাকে আমাদেরকে উত্তরও
লেখার সময় কোয়েশ্চেন মার্ক শেষে দিতে হবে। সেক্ষেত্রে তাহলে আমরা কিভাবে করবো? বাক্যটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কিভাবে বুঝলাম? ডু ডাজ থাকলে আমরা বুঝি প্রেজেন্ট টেন্স, আর ডিড থাকলে আমরা বুঝি ফার্স্ট টেন্স। তো এটা প্রেজেন্ট টেন্স আছে, আমি ধরলাম ডাজ এখানে আমার নাই, ডাজ আমার এখানে নাই, তাহলে আমার কি আছে? শি মেড টি। এটাকে যদি আমরা প্রেসিভ করি আমরা হবে টি, প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, আমরা বসাতে হবে কি? টি বসাই দিতে হবে। সেক্ষেত্রে আমি ইসটাকে বাদ দিয়ে দিলাম, ধরো আমি ইসটাকে বাদ দিয়ে দিলাম, আমি প্রথমে অবজেক্টটাকে বসাই দিব। আমরা যখন প্রশ্নবোধক বাক্য দেখব তখন প্রশ্নবোধকের যে অক্সিলারি ভার্ব হোক যেটা থাকে সেটা বাদ দিয়ে আমরা এটাকে অ্যাসার্টিভ ধরবো, প্রথমে ধরবো অ্যাসার্টিভ। যেমন শি মেক টি, আমরা যদি এটাকে যদি বলি এই প্যাসিভ করি তাহলে আমরা প্রথমে কি বসাতে হবে? টি, আমরা টি বসাই দিলাম। তারপর টেন্স অনুযায়ী আমাদের কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব এম ইজ আর গুড। টির পরে আমার ইজ বসানোর কথা ছিল, কিন্তু আমি ইজটাকে এইখানে না বসাইয়া আমি ইজটাকে সাবজেক্টের আগে বসাই দেব। এটাই আমাদের নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা কোনো জটিল কোনো বিষয় না। টি ইজ হওয়ার কথা ছিল, ইজটাকে আমি টির আগে নিয়ে গেছি, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা নিয়ে গেছি, আমার হয়ে গেল। তারপর কোনো অ্যাডভার্ব বসাতে হবে, বসাতে হবে। 3 নাম্বার নিয়ম ছিল না, কোনো অ্যাডভার্ব নাই। তারপর ছিল 4 নাম্বারে ভার্ব থ্রি বসাতে হবে। মেকের থ্রি হলো মেক, মেড, মেড, আমি মেড বসাতে দিলাম। তারপর ছিল আমাদের উপযুক্ত অতিরিক্ত কথা বসাতে হবে। অতিরিক্ত তো আর অবজেক্টের পরে থাকে নাই, তাহলে অতিরিক্ত চিন্তা করতে হবে না। তারপর ছিল আমার উপযুক্ত প্রিপজিশন বাই, বাই বসাতে হবে। তারপর ছিল আমার সাবজেক্টকে অবজেক্ট হিসেবে, সাবজেক্ট সে আছে, আমার এখানে হার হয়ে গেল। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এখন তোমাদের যদি নেগেটিভ বাক্য থাকে তাও প্যাসিভ করতে পারবে, আর যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে তোমরা প্যাসিভ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আরেকটি নিয়ম আমরা দেখে নিই। দেখো তোমরা, আমি বোর্ডে লিখেছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি লিখেছি অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট হিসেবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, পিপল, নো ওয়ান, নান, নোবডি থাকে, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট যদি এগুলি থাকে, তাহলে প্যাসিভ করার সময় বাই এর পরে প্যাসিভ করা, আমরা তো প্যাসিভ করার সময় একটা প্রিপজিশন বাই বসাই, বাইয়ের পরে সাবজেক্টকে আবার অবজেক্ট হিসেবে বসাই, এটা বুঝাইতে চাইতেছি। বাইয়ের পরে এগুলোকে না বসালেও চলবে, অর্থাৎ বাইয়ের পরে এগুলোকে এজেন্ট হিসেবে বসাতে হয় না। শিক্ষার্থী বন্ধুরা, তবে একটা নোট আমি এখানে দিয়েছি, নো ওয়ান, নান, নোবডি যদি থাকে তাহলে বুঝতে হবে বাক্যটা না বোধক। এই ক্ষেত্রে এগুলো তো উঠেই যাবে, কিন্তু অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হবে, বাক্যটিকে না বোধক ধরে প্যাসিভ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এই নিয়মের দু একটি এক্সাম্পল দেখে নিই। দেখো আমি লিখেছি এভরিবডি শুড হেল্প দি পুয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যের সাবজেক্ট কোনটা? এভরিবডি, গুড। সাবজেক্ট আছে আমার এখানে এভরিবডি, অর্থাৎ আমি উপরে যেগুলি লিখেছি এর একটি আছে এখানে এভরিবডি, এই যে এভরিবডি, আমি এখানে এভরিবডি লিখেছি। এখানে দেখো তোমরা অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব আছে না? আছে, কি আছে? শুড আছে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে যেটা এটাকে বলি আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যেটি বলি হেল্প, এটি আমার ফিনিট ভার্ব। তো হেল্প হলে আমার ভার্ব, ভার্বের ঠিক পরে অবজেক্ট, অবজেক্ট কোনটা? দি পুয়ার, ভেরি গুড, দি পুয়ার। দেখো আমরা তাহলে আমাদের নিয়ম হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার শর্ত হলো প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। আমরা অবজেক্টে কি আছে? দা পুয়ার, আমরা দি পুয়ার নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে, আমরা দি পুয়ার লিখে পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তারপর ছিল আমার কথা ছিল যে যদি এম ইজ আর থাকে তাহলে কি করতে হবে? ক্যান, কুড, মে, মাই, শুড, তাহলে এগুলোর সাথে বি বসাতে হবে। অর্থাৎ শুড আছে, আমি শুড লিখে ফেললাম, লেখার পরেই আমার নিয়ম অনুযায়ী আমি বি বসাতে হবে, বি প্লাস করতে আমি বি বসাই দিলাম। তাহলে আমার কি হলো? দি পুয়ার, পুয়ার শুড বি। তারপর আমার কোনো অ্যাডভার্ব তো নাই এখানে, তারপর আমার কি বসাতে হবে? ভার্ব থ্রি বসাতে হবে, অর্থাৎ হেল্পের থ্রি হলো হেল্প, বসে দিলাম। তারপর বাই এভরিবডি, দেখো আমি বাই এভরিবডি লিখে আবার এটাকে রাউন্ড করেছি আমি রেড কালার দিয়ে তোমাদের বোঝার সুবিধাতে, আমি লিখেছি বাই এভরিবডি। যদিও অনেক বইয়ের উত্তরে আমি দেখেছি বাই এভরিবডি লেখা আছে, কিন্তু তোমরা এখানে বাই এভরিবডি লিখতে যাবে না। কারণ হচ্ছে বিশেষ করে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে অথবা চাকরির পরীক্ষার ক্ষেত্রে যখন চুজ দ্য বেস্ট আনসার দেওয়া থাকে তখন বাই এভরিবডি দেওয়া থাকে না। কিন্তু তোমরা যদি বাই এভরিবডি সহ শিখো তখন দেখা যাবে ওইখানে গিয়ে বাই এভরিবডি পাবে না।
কোনো হয়তো একটা হেজিটেশন পরে যেতে পারো যে মনে হয় সবগুলি ভুল মনে হয়, অর্থাৎ কোনোটি নয় এরকম একটা আনসারে তোমরা রাইট চিহ্ন দিয়ে দিতে পারো। এইটাকে এড়ানোর জন্য আজকে আমি এই রুলটা অবতারণা করেছি। তাহলে আমাকে কি করতে হবে, বাইয়ের পরে এভরিওয়ান এভরিবডি এগুলোকে এজেন্ট হিসেবে বসানোর দরকার নেই, অর্থাৎ এটা আমাদের না বসালেও চলে। সর্বোপরি অ্যাক্টিভ থেকে বেসিক করার সময় বাইয়ের পরে যে আমরা অবজেক্টটাকে বসাই এটা ইউজলেস, এটা না বসালেও পেসিভ হয়ে যাবে। আর যাই হোক, এই ক্ষেত্রে বিশেষ করে এই রুলটার ক্ষেত্রে তোমরা বাইয়ের পরে এটা না বসালেও চলবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, নোবডি বিলিভস আ লায়ার, কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এখানে আমার সাবজেক্ট কি, নোবডি। দেখো আমি লিখে আসছি নোবডি, আমার এখানে নোবডি আছে। আচ্ছা, এখানে অবজেক্টটা কি আমার আ লায়ার, গুড। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে এর মানে হলো একটা মেইন ভার্ব আছে, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে নাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, ভেরি গুড। এখানে এস বাই এস সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এটা ভার্ব 1 এ আছে। তাহলে আমার বেসিক করার নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে দিলাম। আমার এখানে অবজেক্ট আছে কি এলায়ার, তো আমি আলায়ার বসাই দিলাম। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, নিয়ম অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাতে হবে কি এমিজার। তাহলে এলায়ার মানে একজন মিথ্যাবাদী, তাহলে একটা এখানে এ আছে আর্টিকেল এজন, তখন আমরা এমনি বুঝি এম দিয়া একটা বোঝায়। আর এই ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার আমাদের কি বসাতে হবে, ইজ বসাতে হবে। আর সাবজেক্ট আই হলে এম বসাতে হবে, আর বাকি সব সময় আর বসাতে হবে। ইজ বসাই দিলাম শিক্ষার্থী বন্ধুরা। কিন্তু এখানে আমি নট লিখলাম। প্রশ্ন হলো আগেরটা কেন আমি নট লিখলাম, কারণ আগেরটা বাক্যটা না বোধকের ছিল না, এই বাক্যটা না বোধকের নো আছে, এই জন্য আমাকে নট ব্যবহার করতে হবে। আমি ভালো করে খেয়াল করো তোমরা, এই বাক্যটা না বোধক, এই জন্য আমি নট ব্যবহার করছি, কারণ বাক্যটাকে আমাকে অবশ্যই না বোধকে পেসিভ করতে হবে। তাই আলায়া ইজ নট বসাতে হবে। তারপর কি ভার্ব 3 বসাতে হবে নিয়ম অনুসারে। বিলিভ আছে আমার, বিলিভের ফার্স্ট ফর্ম হলো আমার, ফার্স্ট পার্টির ফর্ম হলো আমার বিলিভ। তারপর বাই নোবডি, বাই এনিবডি, বাই নোবডি তো বসবে না এমনিতেই, কারণ ডাবল নেগেটিভ, এখানে নট এমনিতেই নেগেটিভ। আবার যদি আমি বাই নোবডি বসাই তাহলে তো আমার এটা কি হয়ে গেল, একটা হজবরল অবস্থা হয়ে গেল। কিন্তু প্রশ্ন মাঝে এরকম তোমাদের ছোট ব্যবসার ক্ষেত্রে থাকতে পারে, তোমরা বুঝে নেবে যেহেতু এখানে নাবোধক আছে, এখানে আবার নাবোধক বাইয়ের পরে নাবোধক হবে না, বা এনিবডিও আমরা বসাতে পারবো না বা বসাবো না এটা। তাহলে আমরা কি লিখতে পারি, আলায়া ইজ নট বিলিভড। আমরা এখানে কি বললাম, বাইয়ের পরে এটাকে বসাবো না। অর্থাৎ এগুলি যদি আমাদের থাকে তাহলে আমরা আশা করি এখন খুব সহজে পেসিভ করতে পারবো। আর বাইয়ের পরে এগুলোকে এজেন্ট হিসেবে না বসালেও চলবে। এখন অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় যদি কোনো ডাব্লিউযুক্ত ওয়ার্ড থাকে প্রথমে, তাহলে আমরা কিভাবে পেসিভ করব, দেখো যেগুলি দিয়ে সাধারণত পরীক্ষা বেশি আসে এগুলি আমি দেখে দিচ্ছি তোমার। হু অ্যাক্টিভ বাক্যে যদি হু প্লাস ভার্ব, হু ঠিক পরে ভার্ব থাকবে, প্লাস অতিরিক্ত যা কিছু থাকতে পারে, হু প্লাস ভার্ব প্লাস ডট ডট থাকবে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এক্ষেত্রে আমরা কিভাবে পেসিভ করব, আমরা এইভাবে যদি এই স্ট্রাকচারে যদি আমাদের একটি বাক্য থাকে তাহলে পেসিভ বাক্যে আমরা প্রথমে হুর পরিবর্তে আমরা প্রথমে বাই হুম বসাবো। একটু ভালো করে খেয়াল করো, হুর পরিবর্তে প্রথমে আমরা বাই হুম বসিয়ে দিব। তারপর আমার টেন্স অনুযায়ী আমরা আগে দেখে আসছি, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তারপর কি বলবে শিক্ষার্থী বন্ধুরা, অবজেক্ট বসবে, তারপর অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আমাদের বসাতে হবে। তারপর বাকি বসিয়ে অতিরিক্তটা বসে দেবো। আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ শিখেছ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। এখন আমি তোমাদেরকে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দ্বারা অ্যাক্টিভ বাক্য থাকলে কিভাবে প্যাসিভ করতে হয় এটা দেখাবো। ঠিক আছে, তোমরা একটু দেখো। যদি অ্যাক্টিভ বাক্যে প্রথমে হু থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব, আমরা হুর পরিবর্তে প্রথমে আমরা বসাবো বাই হুম। বাই হুম বসানোর পরে আমরা 2 নম্বর কাজ হলো, আমরা বলছিলাম যে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, আমরা টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাই দেব। তারপর কি করতে হবে, আমাদের এই বাক্যের মধ্যে একটা অবজেক্ট থাকবে, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তারপর কি করতে হবে, ভার্ব কি বসাতে হবে, তারপর অতিরিক্ত তাহলে তা বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা পরে আরেকটা রুল, আমি আগে রুলগুলি দেখিয়ে দিই, তারপরে এক্সাম্পলগুলি একসাথে দেখে দেবো। একটি বাক্যের যদি প্রথমে হুম থাকে তাহলে কি করবো, যদি প্রথমে হুম থাকে তাহলে আমাদেরকে প্যাসিভ করানোর প্রথমে হুমের পরিবর্তে আমরা হুমের জায়গায় হু বসিয়ে দেবো। তারপর একটা অক্সিলারি ভার্ব বসিয়ে দেবো। প্রশ্ন হতে পারে স্যার এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব বসবে কিনা, অক্সিলারি ভার্ব কোনটা থাকলে কি বসবে না বসবে সেটা আমি দেখে আসছি। অক্সিলারি ভার্বগুলো কি তোমরা আগের ভিডিওটা আগের অংশটা দেখলে বুঝতে পারবে। হু আছে এখানে, হুমের পরিবর্তে আমরা হু বসিয়ে দেবো, তারপর একটা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর ভার্ব 3 বসিয়ে দেবো।
তারপর একটা ভাই, উপযুক্ত প্রিপোজিশন ভাই বসাবো, তারপর সাবজেক্ট, তারপর আমরা কি বসে দেবো, তারপর সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসেবে বসে দেবো। বাইয়ের পরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে বসাবো আমরা যদি এখানে সাবজেক্ট হিসেবে লিখছি তবে এই সাবজেক্টটা এখানে এসে বাইয়ের পরে অবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে বসবে, তোমরা লিখে নাও। তারপর অতিরিক্ত যদি থাকে অতিরিক্তটা লিখে প্রশ্নবোধক চিহ্ন বসাবে। আশা করি এখন হু দিয়ে আসলে তোমরা পারবে, হুম দিয়ে আসলেও পারবে। এখন প্রশ্ন হলো স্যার এই দুইটা তো সবই আমরা বইয়ের মাঝে দুইটা পাই, এই দুইটা ছাড়া অন্য কোনো ডাব্লিউ ওয়ার্ড দ্বারা আসলে কি বলবো? আমি একটা সাথে দেখে দিয়েছি, তোমরা যদি হোয়াট, হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন এগুলো যদি আসেন ঠিক সেম ভাবে তোমরা বেসিক করতে পারবে। আমি একটা দেখাই দিয়েছি, হোয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এটা একটিভ ভয়েসের কথা বলছি। হোয়াট প্রথমে থাকবে, অথবা হুইচ, অথবা হোয়ার, অথবা হোয়েন দিয়ে থাকবে, তারপর একটা অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপর ভার্ব, আর যে কোনো টেন্সে থাকতে পারে, তারপর অতিরিক্ত প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই ক্ষেত্রে আমরা পেসিভ কিভাবে করবো? আমরা প্রথমে হোয়াট তাহলে হোয়াট বসাবো, হুইচ তাহলে হুইচ বসাবো, হোয়ার তাহলে হোয়ার বসাবো। অর্থাৎ হু আর হুমের ক্ষেত্রে ভিন্ন অন্য কোনো ডাব্লিউযুক্ত ওয়ার্ড যদি থাকে একটি বাক্যের শুরুতে যেটা আছে এটি আমরা বসাই দেব। তারপর টেন্স যদি অক্সিলারি ভার্ব বসাবো, তারপর ভার্ব কি বসাবো, তারপর একটা উপযুক্ত প্রিপোজিশন বাই বলে আসছিলাম আগে, বাই বসাতে হবে। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে, আমি যদি এখানে সাবজেক্ট লিখছি বলতে এখানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে, তারপর অতিরিক্ত তাহলে তা বলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা এক্সাম্পলগুলি এখন দেখে নিই। এখানে একটি লিখে রাখছি, হু দিয়ে শুরু হয়েছে, হু দিয়ে শুরু হলে আমরা কি করবো, পেসিভ করার সময় বাই হুম বসাবো। আমরা প্রথমে বাই হুম বসিয়ে দিলাম, তারপর আমরা বলছিলাম যে অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। এটা কোন টেন্স আছে শিক্ষার্থী বন্ধুরা? গুড, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স হলে অক্সিলারি কি কি বসে বলছিলাম? এম ইজ আর, ভেরি গুড। এখন এখানে অবজেক্ট কোনটা আছে বলুন তো? এই বাক্যের মধ্যে অবজেক্ট ইউ আছে, ভেরি গুড। তো এটা আমার সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট হিসেবে বসে আমার কিন্তু হবে প্রথমে বাই হুম বসে দিলাম, তারপর একটা অক্সিলারি ভার্ব বসে দিলাম। এখন এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারতাম, যদি ইউ আর হওয়ার কথা ছিল, যেহেতু প্রশ্নবোধক এই জন্য আরটাকে আমরা সাবজেক্টে আগে নিয়ে আসবো, তাহলে আমার প্রশ্নবোধকটা হয়ে যাবে। তাহলে আমার কি হয়েছে, প্রথমে হু পরিবর্তে আমরা বাই হুম বসে দিলাম, তারপর অবজেক্ট হলো আমার এখানে ইউ। প্রশ্ন হলো স্যার ইংলিশ সত্যি এখানে অবজেক্ট? হ্যাঁ, এখানে দুটি অবজেক্ট আছে, একটা হলো রিটেন অবজেক্ট। আমরা যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা এখানে বলি যে রিটেন অবজেক্ট। দরকার নাই, আমি বলবো যে অবজেক্টের পরে যা থাকে তোমরা ধরে নিবে এখানে এটা অতিরিক্ত হিসেবে আছে। আমি তো বলে দিয়েছি যে অতিরিক্ত কোথায় বসাতে হবে। তা প্রথমে হুর পরিবর্তে বাই হুম বসালাম, তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর বসবে, অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হলো যে এম বইব না এস বইব না আর বলবো? এখানে হলো অবজেক্ট কি আছে, ইউ আছে, ইউ তো আর পরিবর্তন হয় না, ইউর সাথে আর বসবে। আমি আর বসিয়ে ইউ বসালাম। যদি এটা না পারো তোমরা ইউ আর মনে মনে চিন্তা করবে, ইউ আর লেখার সময় লিখবে আর ইউ। আচ্ছা, বসে দিলাম আর ইউ। তারপর আমরা বলছিলাম ভার্ব কি বসাতে হবে, টিচারের ফার্স্ট পার্ট হলো থট, আমরা থট বসাইলাম। তারপর বলছিলাম অতিরিক্ত তাহলে অতিরিক্ত হবে, যেমন আমরা ইংলিশ এখানে লিখে রয়েছি। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এই এক্সাম্পলটা হু দিয়ে আসলে এখন পারবে। আর এই এক্সাম্পলটা বেশি সময় দেখছি পরীক্ষায় আসে, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এরকম আসতে পারে। পরে এক্সাম্পল দেওয়া আছে, হুম ডু ইউ ওয়ান্ট। যেমন আমরা বলছিলাম হুম যদি থাকে একটি বাক্য শুনতে, তাহলে কী করতে হবে, আমাদের প্রথমে হু বসাতে হবে, তারপর টেন্স অনুযায়ী আমাদের একটা অক্সিলারি হবে। তবে হু যদি থাকে হুর পরে ইজি হবে, সাধারণত আর হয় না, হুর পরে ইজি হয়। এখন একটা কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। কীভাবে বললাম, ডু ডাস যে সেন্টেন্স টেন্সে বাক্যের মধ্যে থাকে এটা বুঝবে প্রেজেন্ট টেন্স আছে, তাই হুর পরে ইজ বসিয়ে দিবে। প্রেজেন্ট টেন্সে তো আমরা অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে আমরা ইজ বসিয়ে দিলাম। তারপর ভার্ব কি বসাতে হবে, আমরা লিখছি দেখো হুম, তাহলে হু বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর ভার্ব কি বসাতে হবে, বসে দিলাম। তারপর বাই বসাতে হবে, বাই বসে দিলাম। তারপর সাবজেক্টকে অবজেক্ট হবে, সাবজেক্ট কি আছে সেখানে তোমরা ইউ আছে, বাইয়ের পরে গিয়ে ইউ হয়ে যাবে। আর অতিরিক্ত যদি থাকতো আমি অতিরিক্তটা নিয়ে বলতাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন হু দিয়ে আসলে হুম দিয়ে আসলে পারবে। হু এবং হুম ছাড়া যত ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে এগুলি দিয়ে যদি কোনো একটি বাক্য পেসিভ করতে আসে, তাহলে আমরা প্রথমেই যে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ড থাকতে পারে হুইচ থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হোয়েন থাকতে পারে, এগুলি যেটা থাকবে এটি আমরা প্রথমে বসাই দেবো। তারপর একটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। ডু ডাস তাহলে তো বুঝো এটা প্রেজেন্ট টেন্স, ডিড তাহলে বুঝো এটা পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে যদি থাকে আমি অক্সিলারি ভার্ব এম ইজ আর বসাবো, আর হোয়াটের পরে অবশ্যই ইজ বলবে। আর তোমরা একটু খেয়াল রাখবে, হোয়াট, হু, হুইচ, হোয়েনের পরে সাধারণত অক্সিলারি ভার্বটা ইজ বলবে যদি প্রেজেন্ট টেন্সে হয়। আর অন্য কোনো অক্সিলারি ভার্ব হয়তো যেটা নিয়ম অনুসারে আমি আগে দেখে আসছি এইভাবে বলবে। তো এই ক্ষেত্রে সাধারণত ইজটাই বসবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে থাকে। আমরা হোয়াট আছে হোয়াট বসিয়ে দিলাম, তারপর টেন্স অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা অক্সিলারি ভার্ব ইজ বসিয়ে দিলাম। তারপর আমরা বলছিলাম ভার্ব কি, আমরা ভার্ব কি বসিয়ে দিলাম।
তারপর আমরা বাই বসিয়ে দিব, তারপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টে অবজেক্ট হিসেবে নিয়ে বসাই দিব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন পাবে। আমার ক্লাসের মাধ্যমে যদি তোমরা ন্যূনতম উপকৃত হও, আমার বিশ্বাস, আমার আশা যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ।